सकल भावना अमंगल हारी ध्रुवः सुदशरथ আজির বিহারী। জয় শ্রীরাম। অযোধ্যা, যা ক্রেতাযুগে কৌশল রাজ্যের রাজধানী ছিল, এখানে শ্রীহরি বিষ্ণু সপ্তম অবতার রূপে আবির্ভূত হন। সুতরাং এটি প্রভু শ্রী রামচন্দ্রের জন্ম এবং কর্মস্থান। এই শহরে আপনি প্রত্যেকটি জায়গায় রামায়ণ কাহিনীর প্রতিটি স্পন্দন অনুভব করবেন। এমন এক কুণ্ড আছে যেখানে 27টা তীর্থের পূর্ণ জল আছে। এমনই এক জায়গায় এসেছি যেখানে প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের বাল্যকাল কেটেছিল। রাজা ভরত যেখানে 14 বছর রামের বনবাসকালে যেখানে সাধনা করেছিলেন। আজকে আমরা যতই আধুনিক হই না কেন, নিজের প্রাচীন ঐতিহ্যকে তো কোনোভাবেই ভুলতে পারি না। ঠিক একইভাবে নতুন করে সেজে উঠেছে অযোধ্যা নগরী, যেখানে আছে রাম মন্দিরের ঐশ্বর্য, সরজু নদীর পবিত্রতা, পাশে থাকছে হনুমানগড়ি এবং কনক ভবনের কথা, সঙ্গে থাকছে অনেক জানা এবং অজানা জায়গা যা রামায়ণের পাতায় খুঁজে পাওয়া যায়। তাহলে আর দেরি না করে এবারে শুরু করা যাক রামায়ণের এই অযোধ্যাকাণ্ড। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ 14ই জানুয়ারি 2026। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সকাল 11:50। আমি এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বর স্টেশনে। কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতের যে কামড় ছিল সেই কামড়টা বেশ কিছুটা কমেছে। এই শীতের মরশুম মানেই বাঙালিদের কাছে ঘোরার মরশুম। আজকে আমরা 6 দিনের জন্য বেরোচ্ছি অযোধ্যা, বেনারস এবং প্রয়াগরাজ ভ্রমণ। আর এই পর্বে আপনাদের কাছে আমি তুলে ধরবো অযোধ্যা। তো চলুন শুরু করি। আজকে আমরা কলকাতা থেকে অযোধ্যা অবধি যাত্রাপথে যাত্রা করছি 13151 আপ, কলকাতা থেকে ছেড়ে আসা কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে। এই গাড়ি কলকাতা ছেড়ে এসে নিজের প্রথম স্টপেজ দক্ষিণেশ্বরে আর খানিকক্ষণের মধ্যেই ঢুকছে। এই পেছনেই হচ্ছে গাড়ি। এই ট্রেনে আমাদের কোচ নাম্বার হচ্ছে B3 আর সিট নাম্বার 26 আর 28। ঘড়িতে সময় তখন 12:10। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। দক্ষিণেশ্বর থেকে অযোধ্যা অবধি যাত্রাপথে আমরা অতিক্রম করবো মোট 864 কিলোমিটার। আর এই গাড়িতে থাকছে দক্ষিণেশ্বর থেকে অযোধ্যা অবধি যাত্রাপথে মোট 39টা কমার্শিয়াল স্টপেজ। ঘড়ি বলছে সময় এখন দুপুর 1টা। আমাদের বাঙালিদের বেসিক্যালি এটা কিন্তু লাঞ্চের সময়। আমরা তো বাড়ি থেকে লাঞ্চ করে এসেছি, এই সময়টা একটু স্ন্যাক্স খেতে হবে। আচ্ছা, আমার মতো আপনাদের কার কার এই ট্রেনের দুলুনিতে বসে খাবার খেতে ভালো লাগে জানাবেন তো। করে এনেছে বাড়ি থেকে ধোকলা, আর এটা কি একটা বানিয়েছে, জানি না এটা কি বানিয়েছে, খেয়ে দেখি। নুন একটু বেশি দিয়েছে, ধোকলা কিন্তু নরমই হয়েছে, নুনটা বেশি যায়। ট্রেন তার নিজের গতিতে ছুটে চলল আর একের পর এক ল্যান্ডস্কেপ পেরিয়ে চলল। আমিও কখনো গেটে আবার কখনো সিটে বসে এই ল্যান্ডস্কেপগুলো উপভোগ করছিলাম। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতেই কখন যে চোখটা লেগে গেল একদমই বুঝতে পারিনি। মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন খেয়াল করলাম আমরা প্রবেশ করতে চলেছি ভারতবর্ষের কয়লার রাজধানীতে। এই মুহূর্তে আছি ধানবাদ স্টেশনে। আর এই পরপর 3টে স্টেশন, ধানবাদ, গোমো এবং পরেশনাথ, এই 3টেই কিন্তু খুব ভালো ট্যুরিস্ট স্পট। ধানবাদ আর গোমোতে তো অনেকগুলো ফলস আছে, আর পরেশনাথ বিখ্যাত জৈন তীর্থ। এবং শুধু জৈন তীর্থ নয়, পরেশনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম পাহাড়। পরেশনাথ পাহাড়ের পরিক্রমায় মোট 27 কিলোমিটার ট্রেক করতে হয়। এই সমস্ত জায়গার ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশানে যার লিঙ্ক দেওয়া থাকবে। যদি একদিনে কলকাতা থেকে এইসব জায়গায় ঘুরতে চান তাহলে আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুবই কাজে লাগবে। সময় হয়ে গেছে রাতের খাবার খাওয়ার। আমরা তো বাড়ি থেকে আনা কড়াইশুটির পরোটা আর তার সঙ্গে ঘুগনি খাবো। এটা খেয়ে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে একেবারে কাল সকালে অযোধ্যা জাংশন পৌঁছানোর পর। ততক্ষণের জন্য একটু বিরতি নিলাম। ফাইনালি 864 কিলোমিটার জার্নির পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি অযোধ্যার পুণ্যভূমিতে। তো এবার স্টেশন থেকে বাইরে যাব
আর অযোধ্যায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে আমি যদিও টুপি পরিনি, এটা দেখে ভাববেন না যে ঠান্ডার লেশমাত্র নেই। দেখুন মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে হোটেলে থাকার ব্যবস্থা করতে হবে। আর এই ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে এখন জম্মু তাওয়াইয়ের পথে এগিয়ে গেল। চলুন বেরোনো যাক বাইরের দিকে। সংক্রান্তির পুণ্য স্নানের জন্য কত লোকেরা এসছে অযোধ্যায়। একসময় ইউপি বিহার কত আন্ডাররেটেড রাজ্য ছিল, কিন্তু এখন এই স্টেশন থেকে মনে হচ্ছে এই শহর নিজেকে কতটা আপগ্রেড করেছে। এখানে কি নেই? এসকালেটার, লিফট, এসি ওয়েটিং এরিয়া, বড় সিটিং এরিয়া, সবটাই কিন্তু ওয়েল মেনটেন্ড। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যা স্টেশনের উপরে, যে সুন্দর বসার জায়গা করেছে সেই জায়গায়। আর এখান থেকে বাড়ি যেতে গেলে আপনাকে এই দিকটা আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে নিচে নামতে হবে। এটা দিয়ে নিচে নেমে চলুন বাইরে যাই। বাইরে গিয়ে হোটেলের কি ব্যবস্থা আছে আমাদের, তো একটু দু একটা হোটেল দেখতে হবে, একটু খোঁজ করতে হবে, তারপর দেখবো কোথায় থাকি না থাকি। অযোধ্যা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি যেখানটা দেখালাম এর আগে, এসকালেটার দিয়ে নামলেন, নেমে সোজা খানিকটা হাঁটতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর অনেকগুলো এক্সিট পয়েন্ট আছে, সেই এক্সিট পয়েন্টগুলো দিয়ে আপনি বাইরে চলে আসবেন। এখান থেকে বাইরে এলেন, এসে এখানটা পৌঁছালেন, বাঁ দিকে হচ্ছে অটো স্ট্যান্ড, এই বাঁ দিকটায়। আচ্ছা, এখান থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে মোটামুটি, রাম মন্দির হচ্ছে 0.7 কিলোমিটার, মানে 700 মিটার মতো। ওই চত্বরে কিন্তু অনেকগুলো হোটেল আছে, আর ঠান্ডা ওয়েদার, এই 700 মিটার পথ হেঁটেই মেরে দেবো। চলুন। খানিকটা হেঁটে পৌঁছে গেলাম আজকে আমাদের থাকার জায়গা। এই হচ্ছে সুভাষদা। সুভাষদা নমস্কার। নমস্কার। এটাই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে করিডোর, সুন্দর করে লাইট লাগানো দুদিক থেকে। আর এই ডান দিকে হচ্ছে আমাদের ঘর, রুম নাম্বার 110। এই হচ্ছে একটা ডাবল বেড, খুব স্পেসিয়াস রুম। আর চাদরগুলোও কিন্তু খুব গর্জাস কালার। এই হচ্ছে ফল সিলিংয়ের কাজ। এই দিকে হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে কমোড, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে শাওয়ার, এইখানটা হচ্ছে 2-in-1 মিক্সচার কল, এইটা মাঝখানে। আর এই হচ্ছে গিজার কিন্তু ওয়ার্কিং। আর এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া, এইখানে রিসেপশন, এখানে বসার জন্য খুব সুন্দর সোফার ব্যবস্থা আছে এখানে। আর ও সেকেন্ড ফ্লোরের কাজ এখনও হচ্ছে, এখনও হোটেল কিন্তু কমপ্লিট হয়নি। এই রুমটার ভাড়া আজকে আমাদের পড়েছে কিন্তু 1200 টাকা। এটা হচ্ছে অন সিজন রেট, যেহেতু এখন সিজন চলছে। অফ সিজনে এই রেট কিন্তু দাঁড়ায় 800 টাকা। ফাইনালি হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যা ভ্রমণের উদ্দেশ্যে। তবে তার আগে একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ ব্রেকফাস্ট না হলে কিন্তু গাড়ির যেরকম চলতে গেলে তেলের দরকার হয়, তেমনি আমাদেরও চলতে গেলে খাবারের দরকার হয়। আর অযোধ্যায় কিন্তু আজকে রোদ্দুর বেরিয়েছে, সকালে যে ঠান্ডার দাপটটা ছিল না, সে দাপটটা কিন্তু এই মুহূর্তে আর বেশ খানিকটা কম দেখছি, যদিও জ্যাকেট গায়ে দিয়েই চলতে হচ্ছে। আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়ে মেন রোডে এলাম, 100 মিটারও নয়। তো এখানে দেখলাম যে লিট্টি বিক্রি হচ্ছে, আর আমার বউ তো জানেন, ও লিট্টি চোখা এগুলো পেলে খুব খুশি হয়। भैया लिट्टी कितने का? 30 रुपये में कितना? 2 तो दीजिए। मां जी उन्हें छुप कर देख रहे थे, उनसे रहा नहीं गया और फिर दौड़ कर जाते हैं और मां की तरफ देखते हैं। मां आप जिंदगी भर लिट्टी चोखा और ये হচ্ছে চাটনি। কি চোখাটা খাও, কেমন ভালো খেতে? পেট ভরে ব্রেকফাস্ট করাতে হলো। এবারে এগোই অযোধ্যা ভ্রমণের উদ্দেশ্যে। তবে অযোধ্যায় কিন্তু আমরা প্রথমেই রাম মন্দিরে যাব না, আমরা যাব রাম ভক্ত হনুমানজির মন্দিরে। চলুন এগোই, এখান থেকে 200 মিটার মতো রাস্তা, হেঁটেই চলে যাব।
এমনিতে অযোধ্যাতে সারা বছরই লোকেদের আনাগোনা লেগে থাকে, কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে মার্চ মাস অবধি লোকেদের ভিড় উপচে পড়ে। ফলে এই সময় হোটেল এবং যানবাহনের খরচা অনেকটাই বেশি থাকে। हाँ 100 रुपया एक बंदा का। यहाँ से पूरा अंदर तक नहीं, वहाँ से सरकारी पिक्चर जाता है, वहाँ 150 150 रुपया लेते हैं। পৌঁছে গেছি হনুমানগড়িতে। আর হনুমানজির কাছে এলে লাড্ডু না চড়ালে তো কোনো মানেই হয় না। প্রসাদও নিয়ে নিলাম, আর তারপর এই বাঁদিকে হচ্ছে মন্দির। চলুন মন্দিরে গিয়ে হনুমানজিকে প্রসাদটা চড়িয়ে দিই। এই হচ্ছে হনুমানগড়ি রাস্তা, আর এই হচ্ছে লাইন হনুমানগড়ি দর্শনের জন্য। এই পেছন দিকে কোথায় শেষ হয়েছে দেখতে পাচ্ছি না, দেখি আগে যাই, গিয়ে দেখি। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে বেলা 10টা 21। এখন হনুমানগড়িতে যে লাইন আছে, দেখি কতক্ষণে দর্শন করতে পারি। প্রতি মঙ্গল এবং শনিবারে অন্যান্য দিনের তুলনায় লোকেদের ভিড় বেশি হয়। প্রথমে তো ভেবেছিলাম যে অনেকক্ষণ সময় লেগে যাবে, কিন্তু লাইনের মুভমেন্ট কিন্তু এখানে খুব স্মুথ, খুব সুন্দর মুভ করছে। মানে আমরা প্রায় হাফ কিলোমিটার রাস্তা আসতে হয়তো আমাদের, এই যা লাইন ছিল ভেবেছিলাম আধ ঘন্টা লাগবে, কিন্তু সেটা কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিট। ত্রেতাযুগে শ্রী রামচন্দ্রের সঙ্গে বজরংবলীও জল সমাধি নিতে চেয়েছিলেন, কিন্তু শ্রী রামচন্দ্র ওনাকে নিষেধ করেন এবং আদেশ দেন অযোধ্যায় বাস করে শহরের সুরক্ষার দায়িত্ব নিতে। আজও জনবিশ্বাস বজরংবলী শহরের উচ্চতম জায়গায় বসে শহরকে রক্ষা করছেন। জয় শ্রীরাম। এই মন্দিরে পৌঁছাতে গেলে আপনাদের 76টা সিঁড়ি উঠতে হবে। এই মন্দির ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। অযোধ্যা ভ্রমণের আগে হনুমানজির অনুমতি নেওয়া প্রয়োজন। প্রায় 40 মিনিট মতো সময় লাগলো আমাদের হনুমানগড়ি দর্শন করতে। এই মন্দিরের আর্কিটেকচারটা একটু ভালো করে খেয়াল করুন। হনুমানজির প্রিয় রং হচ্ছে মেটে রঙের সিঁদুর, সে কারণে এই মন্দিরের চূড়াটাও কিন্তু মেটে রঙের। রামচন্দ্র যেহেতু নারায়ণের অবতার, সেই জন্য নারায়ণের বিভিন্ন মূর্তি আপনারা দেখতে পাবেন। ঠিক সেরকম ভাবে এই মন্দির কিন্তু আওয়াদের নবাব সংস্কার করেছিলেন, তার কারণে এই মন্দিরে কিন্তু বিভিন্ন জায়গায় ইসলামিক আর্কিটেকচারেরও ছাপ পাওয়া যায়। হনুমানগড়ির মন্দিরে আপনারা অনেক দেবতারই ছোট ছোট মন্দির পাবেন। মন্দিরের দেওয়ালে হনুমান চালিসা কিন্তু লেখা আছে। হনুমানজির দর্শন তো হলো, মন্দিরও ঘোরা হলো, ভগবানকে পুজোও দেওয়া হলো। চলুন এবার এগোই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যেখানে বজরংবলী আছেন সেখানে বানর সেনা হবে না, তবে পুরো শহর জুড়েই এনারা বাস করেন। অতএব ঘোরাঘুরির সময় ভীষণ সতর্ক থাকবেন। ये जी क्या है? ये राम जी का फल है कंदमूल। कंदमूल फल। कंदमूल ये कितने का? 10 रुपया पीस है, 50 रुपये में 6 पीस है। अच्छा, एक पीस दीजिए हमको। ये क्या मीठा है क्या? हाँ, मीठा होता है। আচ্ছা আচ্ছা। রামজি যখন বনবাসে ছিলেন তখন উনি কিন্তু এটা খেতেন আর কি। এবার খেয়ে দেখি কেমন খেতে। आइए राम कंदमूल खाइए, राम जी का फल खाइए। শাক আলু যেরকম মিষ্টি হয় তার থেকে কিন্তু বেশি মিষ্টি। आइए राम जी वाला फल कंदमूल खाइए। এর দাম পড়েছে 10 টাকা পিস। অযোধ্যা নগরীর প্রতিটা অলিতে গলিতে লুকিয়ে আছে রামায়ণের বিভিন্ন স্মৃতি। এমনই এক জায়গায় এসেছি যেখানে প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের বাল্যকাল কেটেছিল। তো চলুন একসঙ্গে ঘুরি দশরথ মহল। প্রভু শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেন। चैत मास राम जी ने जन्म लियो, भाग रघुकुल के धन्य भयो। এই মহলের বেশ অনেকবার সংস্কারের কাজ হয়েছে। রং বেরঙের খিলান, সুন্দর চিত্রকর্ম এবং নিখুঁত কারুকার্য এই মহলের শোভাকে অতুলনীয় করে তুলেছে। পুণ্যার্থীরা প্রায়ই এখানে শান্তভাবে বসে রাম নাম জপ করে থাকেন। এখানে ভগবান রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার মূর্তিও আছে।
এই শীতের দিনে একদম ঝকঝকে রোদ বেরিয়েছে, আর এই দশরথ মহলে বসে রোদ পোয়াতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা যুগে এই দশরথ মহলের সৌন্দর্য কেমন ছিল বা এই মহল কতটা বড় ছিল সেটা আমার জানা নেই, কিন্তু আজ আধুনিক যুগে এই মহলের সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম নয়। বিভিন্ন রকম রঙের খেলা এই দশরথ মহলে এলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এর আগে আপনাদেরকে প্রভু রামের বাল্যকাল কোথায় কেটেছিল সেটা ঘুরিয়ে দেখিয়েছি। এবারে আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে প্রভু রাম এবং মা সীতা বিবাহের পরবর্তী অবস্থায় থাকতেন। তো চলুন ঘুরে নিই কনকমহল। কনক শব্দের অর্থ হলো স্বর্ণ। বলা হয় এই পুরো রাজমহলটি সোনা দিয়ে তৈরি হয়েছিল। যদিও বর্তমান মহলটি 19 শতকে ওরছার রানী বৃষভানু নির্মাণ করে থাকেন। ভবনের গঠনশৈলীতে বুন্দেলীয় স্থাপত্যের ছাপ পাওয়া যায়। এই কনক ভবনের কিন্তু একটা নির্দিষ্ট টাইমিং আছে। আপনারা যখন দর্শন করতে আসবেন এই টাইমিংটা খেয়াল রাখবেন। আমি টাইমিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরে ভক্তরা নিজেদের দাম্পত্য জীবন ভালো রাখার জন্য দেওয়ালে সিয়ারাম লিখে থাকেন। এই কনক ভবন কিন্তু রাজা রামচন্দ্রকে এবং মা সীতাকে উপহার দিয়েছিলেন রানী কৈকেয়ী। আর এই ভেতরের পরিবেশ কিন্তু খুবই ভালো। মন্দিরের ভেতরটায় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আপনারা যখন আসবেন এই মন্দিরের ভিতরে এসে একবার নিজেরা দেখে নেবেন। এখানে প্রভু শ্রীরামের চরণ পাদুকা এবং মা সীতার রান্নাঘর আছে। কনক ভবন ঘুরে নিয়ে আমরা যাচ্ছিলাম আমাবা মন্দির, বা যার আরেক নাম হচ্ছে সীতারাসুই এখানকার মানুষরা বলে থাকেন। তো যাওয়ার পথে একটা ছোট্ট মন্দির পড়লো, খুব ভালো লাগলো। এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, ঠাকুরের নাম গান হচ্ছে, সেই নাম গান শুনলাম, দিয়ে আবার আমাবা মন্দিরের দিকে এগোবো। চলুন। দশরথ ভবন থেকে অমাবা মন্দির যাওয়ার পথে এর আগে একটা ছোট্ট মন্দির, খুব সুন্দর মন্দির আপনাদেরকে দেখিয়েছি। আরেকটা মন্দিরে এলাম, এটাও কিন্তু ওই একই রুটে পড়ে। এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দেবী দুর্গার পাশাপাশি মহাদেবের 108টা শিবলিঙ্গ আছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম অমাপা রাম মন্দিরের রাম রাসুইয়ের সামনে। অনেকক্ষণ তো ঘোরা হলো, এবারে সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চ করার। তো সে কারণে চলে এসেছি অযোধ্যার বিখ্যাত রাম রাসুইতে। আর এখানে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপে কী কী দেবেন? আপনার নাম, যে কোনো যজন আছেন তার মধ্যে একজনের আধার নাম্বার, যে কোনো একজনের মোবাইল নাম্বার, আর তার সঙ্গে হচ্ছে কোন জেলা থেকে আছেন, এটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। গিয়ে ওখানে জমা দিলে আপনি ভেতরে প্রসাদ পাবেন। এখানে 3 সময় 3 রকম খাবারের ব্যবস্থা আছে। আচ্ছা, এই রাম রাসুই কিন্তু পাটনার বিখ্যাত মহাবীর মন্দির। মানে যারা আমার পাটনার ব্লগ দেখেছেন তাদের কাছে তো এটা খুবই পরিষ্কার যে পাটনার বিখ্যাত মহাবীর মন্দিরের কথা। আর এটা কিন্তু পাটনার বিখ্যাত মহাবীর মন্দিরে কিন্তু এটা পরিচালনা করে থাকে। চলুন ফর্মটা জমা দিয়ে গিয়ে ভেতরে যাই, খাওয়ারের ব্যবস্থা করতে হবে। রাম রাসুইতে যখন আসবেন এখানে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা আছে। এখানে জুতো রাখবেন, রেখে ভেতরে যেতে হবে। চলুন। এখানে কিন্তু প্রচুর মানুষ বসে খাচ্ছেন। দুপুরে খাবারের মেনু হচ্ছে ভাত, ডাল, পুরি, 2 রকম পাঁপড়, বাঁধাকপির তরকারি, একরকম মিষ্টি, আরেকটা কিসের তরকারি দিয়েছে, আলু দিয়ে কিছু একটা তরকারি। একদম ঠাসিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে চলুন রাম রাসুই থেকে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলুন। ফাইনালি পৌঁছে গেছি অযোধ্যার বিখ্যাত এবং সনাতন ভারতের গর্ব রাম মন্দিরের সামনে, যেখানে শ্রীরাম ত্রেতা যুগ থেকে আজও একইভাবে রাজত্ব করে যাচ্ছেন। তো চলুন দর্শন করার জন্য ঢোকা যাক। राम सिया 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 राम।
রাম মন্দিরের এন্ট্রান্স গেটের থেকে খানিকটা আগে ঢুকলেই হচ্ছে লেডিস এবং জেন্টসের পৃথক টয়লেটের ব্যবস্থা। রাম মন্দিরে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে। সরকারি কাউন্টার থেকে 150 টাকার বিনিময়ে হুইল চেয়ার পাওয়া যায়। পুরো গর্ভগৃহ ঘুরিয়ে এই হুইল চেয়ার আবার আপনাকে বাইরে ছেড়ে দেবে। আমার পেছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্যাগেজ স্ক্যানিং কাউন্টার। তো চলুন ব্যাগগুলো স্ক্যান করিয়ে নিয়ে ভেতরে ঢুকি। যদি ক্যামেরা আনেন আমাদের মতো, তাহলে কিন্তু ক্যামেরাতে একটা ফটো তুলে ক্লিক করিয়ে দেখিয়ে দিতে হবে যে আপনার ক্যামেরা ঠিকঠাক না অন্য কিছু আছে। এই সামনে এই জায়গাটা এখনও কিন্তু রাম মন্দিরে কাজ চলছে। রাম মন্দিরের কাজ কিন্তু এখনও সমাপ্ত নয়। এবারে দাঁড়াবো রাম মন্দিরের লকার রুমের লাইনে। আর এই পেছন দিকে হচ্ছে এখানকার লকারগুলো। এই লকারগুলোয় মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা দিতে হবে। জমা দিয়ে তারপর ভেতরে ঢোকা যাবে। সামান্য লকার রুমের সামনে দাঁড়িয়ে আছি, আর তাতেই মন্দিরের যে আর্কিটেকচার সেটা তো আমাকে স্পেল বাউন্ড করে দিচ্ছে। राम सिया 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 राम 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 सिया राम नाम ही बस एक विधि भव सागर तारे जिनको पूजत कृष्ण बिहारी। এবারে ফাইনালি সময় এসে গেছে রামলালার দর্শন করতে যাওয়ার। তাহলে চলুন ব্যাগ, গ্যাজেট সব কিছু জমা দিয়ে রামলালার দর্শন করে আসি। सिया राम राम सिया राम 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 सिया राम राम सिया राम राम सिया राम। রাম মন্দির দর্শন করতে কিন্তু আমাদের সময় লেগেছে মাত্র আধ ঘন্টা। এত সুন্দর ব্যবস্থাপনা, শুধু সিকিউরিটির ওখানে মিনিট 15 সময় গেছিলো, 15 থেকে 17 মিনিট মতো। আর তারপরে বাকিটা আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। এখনও কিন্তু মন্দিরের কাজ সমাপ্ত হয়নি, এখনও কাজ চলছে। আর জানি না আগামী হয়তো আরও 1-2 বছর লাগবে মন্দির সমাপ্ত হতে। ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো। আর রামলালাকে দেখে সে যা অনুভূতি, সেটা নিয়ে তো কোনো কথা হতে পারে। বই প্রকাশ আমি কীভাবে করব সেটা জানি না, খুব মনে প্রশান্তি লেগেছে, এতটুকু বলতে পারি। এর আগে আপনাদেরকে আমি রাম রাসুই দেখিয়েছি, আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি সীতা রাসুই। এখানেও কিন্তু ভান্ডারাতে আপনারা দুপুরবেলা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এবারে কোথায় যাচ্ছ? सरयू घाट। সারাই ঘাট যাবে? তাহলে টোটোর ব্যবস্থা করতে হবে তো। চলো দেখি টোটো কোথেকে পাওয়া যায়। মেন রোড থেকে তো পাবো। চলে এসেছি মেন রোডের সামনে। এবারে এখান থেকে টোটো ধরে সারাই ঘাট যাব। চলুন। হাঁটতে হাঁটতে নজরে এলো একটা পুরনো রাজমহল। তো খোঁজ নিয়ে জানলাম এটা কিন্তু রাজা দশরথের মহল নয়, এটা হচ্ছে মুঘলদের পরে অযোধ্যার যিনি বর্তমান রাজা তার আবাসস্থল। এই জায়গাটা ভীষণ বড় এলাকা, আপনারা এলে জায়গাটাকে একবার দেখে নেবেন, ভালো লাগবে। আমরা সরাই নদীর ঘাট অবধি যাওয়ার জন্য একটা টোটোর সঙ্গে কথা হয়েছে। তো দুজনের ভাড়া পড়ছে হচ্ছে 40 টাকা, মানে মাথা পিছু পড়ছে 20 টাকা করে। রাম মন্দির থেকে সরজু নদীর ঘাট পর্যন্ত দূরত্ব 2.5 কিলোমিটার। পথে অনেক হোটেল এবং হোমস্টে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এখন বলছে চটপটা খাবো, আর সব সময় বলে আমি নাকি চটপটা খাই। কি খাচ্ছ বাবা? कॉर्न कॉर्न चाट, কর্ন চাট। बॉइल्ड कॉर्न चाट। আহ, হেভি খেতে। এই নয়াঘাটের সৌন্দর্য রাতে আরো বেড়ে যায়। পৌঁছে গেছি অযোধ্যার অন্যতম আইকনিক জায়গা রাম কি পেড়ি ঘাটে। তো এইখানে সরয়ু নদীর পাড়ে আরতি হবে। তো এবার আরতি আমরা দর্শন করব। তো চলুন এগোই। की
সরাই নদীর পাড়ে এই যে আরতিটা দেখা, এটা দেখে কিন্তু ঠান্ডায় আমাদের একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু যা আরতি দেখলাম সেই কষ্টের সম্পূর্ণরূপে পরিপূরক হয়ে গেল। খুব ভালো লাগবে এলে। তবে একটাই সমস্যা, এখানে বসার জায়গার একটু সমস্যা, তবে রেনোভেশনের কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যারও সমাধান হয়ে যাবে। মানে আপনাদেরকে কীরকম ভিড় হয় সেটা একবার দেখাচ্ছে। সরজু নদীর ঘাটে সন্ধ্যারতি ছাড়াও পুণ্যার্থীদের আনাগোনা লেগেই থাকে। সেটা কেন হয় একটু পরেই না হয় বলি। নয়াঘাটে আলোর শোভা জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে এই শোভা উপভোগ করছিলাম। হঠাৎ খেয়াল করলাম এখানে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আপনারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না। उनसे कुछ दिन तक लक्ष्मण और सीता जी के साथ वहीं रहने की प्रार्थना की ताकि वे उनका सत्कार कर सके। पर श्री राम को तो चिंता थी भाई भरत की। সন্ধ্যার পর হোটেলের সামনে বনফায়ারের আয়োজন করা হয়, যেখানে হোটেলের সমস্ত গেস্টরা এসে আগুন পোয়ায় আর নিজেদের মধ্যে গল্প করে থাকে। অযোধ্যায় যা ঠান্ডা পড়েছে তাতে কিন্তু এই আগুনের তাপটা হচ্ছে সব থেকে আরামদায়ক। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, এবারে একটু আগুনের তাপ পোয়াই, তারপর রুমে গিয়ে শুয়ে পড়বো। অযোধ্যাতে আমাদের বাঙালিদের খাওয়ারের খুব সমস্যা হয়, কেননা এদের এখানে যে মশলাপাতির টেস্ট সেটা আমাদের বাঙালি স্বাদের সঙ্গে কোনোভাবেই মেলে না। তো আজকে রাত্রে সুভালতা বলেছিল যে আপনি একবার আমাদের এখানে খেয়ে দেখুন। সত্যি কথা বলছি, একদম অথেন্টিক মানে খাবার ছুঁয়ে বলছি, একদম অথেন্টিক বাঙালি খাবারের যা স্বাদ হয় এখানে কিন্তু আপনারা সেই স্বাদটাই পাবেন। আজকে রাত্রে মেনু হচ্ছে রুটি, বেগুন ভাজা, একটা সর্ষে শাকের তরকারি, আর তার সঙ্গে হচ্ছে মিক্সড ভেজ। আপনারা কেমন খাচ্ছেন? কেমন খাচ্ছেন? দেখা হবে কাল সকালে আবারই এই ব্লগেরই কন্টিনিউশনে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। সরজু নদীকে অযোধ্যার গঙ্গা বলা হয়। পুণ্যার্থীরা অনেকেই সরজু নদীর জলে পুণ্য স্নান করে থাকেন। সংক্রান্তিতে স্নানের মাহাত্ম্য আরও বেড়ে যায়, তাই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন। উফ, প্রচণ্ড ঠান্ডা, আর এই কুয়াশার স্নাত সকালে অযোধ্যা থেকে আরেকটা নতুন দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরাই নদীর ঘাটে, আর এখানে লোকেরা স্নান করছে সেটা দেখে তো স্নান করে নিলাম, কিন্তু জল যা ঠান্ডা, যখন ডুব লাগাচ্ছিলাম তখন পুরো ঠক 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 করে কাঁপছিলাম। মানে এখনও আমার হাতের আঙুলগুলোয় কোনো সার নেই, এত ঠান্ডা। চলুন একটু এক কাপ চা খেতে হবে, এক কাপ চা না খেলে হবে না, ঠান্ডার কাঁপুনি কমবে না। ঠান্ডার কাঁপুনি কমাই আগে, তারপরে ব্যবস্থা করছি। চা খেতে খেতে নজরে পড়ল ঠান্ডার দাপট কাটাতে লোকেরা আগুনে হাত পা সেঁকছে। চারদিকে কুয়াশায় ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। তাতেও পুণ্যার্থীদের উৎসাহে কোনো খামতি ছিল না। এখানেই একটা প্রাচীন জাগ্রত শিব মন্দির আছে, চলুন এবারে মন্দিরটি দর্শন করে নিই। আমি এই মুহূর্তে আছি রামকি পেড়ি ঘাটে, আর এখানেই আছে নাগেশ্বরনাথ মন্দির, যে মন্দির প্রভু রামের জ্যেষ্ঠ পুত্র কুশের হাতে তৈরি হয়েছিল। চলুন এবার দর্শন করে আছি। সরজু নদীতে স্নান করার সময় কুশ তার বাহুবন্ধনী হারিয়ে ফেলেন, যা একজন নাগকন্যা তুলে নেন এবং কুশের প্রেমে পড়েন। শিবভক্ত হওয়ার জন্য কুশ তার জন্য একটি মন্দির নির্মাণ করেন। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। ভক্তরা এখানে দুধ এবং জল দিয়ে মহাদেবের অভিষেক করেন। মন্দিরের পাশে শ্রী গণেশ এবং নন্দীরও মূর্তি আছে। এটি অযোধ্যার অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির। ভক্তরা সরজু নদীতে স্নান করে মহাদেবের দর্শন এবং অভিষেক করে থাকেন। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আমি অর্ডার দিয়েছি একটা আলুর পরোটা, ওর দাম পড়ছে 90 টাকা। আর অর্পিতা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবে, হেলদি খাবার দাবার তো খায়, তো সেই জন্য ধোসা অর্ডার দিয়ে
ইডলি অর্ডার দিয়েছিল, তো ইডলির দাম পড়ছে হচ্ছে 60 টাকা। আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো, 90 টাকা দাম নিয়েছে, ঠিকঠাক। অযোধ্যার রাস্তায় বেরোলেই জয় শ্রীরাম ধ্বনি আপনাকে অত্যুৎসাহিত করবে। এখানে কিন্তু ভ্রমণের জন্য গল্ফ কার্টেরও ব্যবস্থা আছে। সকালবেলায় আমরা অযোধ্যায় নদীতে স্নান করেছি, তারপর ব্রেকফাস্ট করেছি, তারপর হোটেলে এসেছিলাম ফ্রেশ হতে। আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে ভিজিবিলিটি একদম পুর ছিল, সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এখন রোদ্দুর উঠেছে, মানে ভিজিবিলিটি আবার ফিরে এসছে। এবারে বেরোচ্ছি অযোধ্যার রামায়ণ সম্পর্কিত আরও বেশ কিছু জায়গা ঘুরতে। তো চলুন শুরু করি। আজকে অযোধ্যার বেশ কিছু অজানা জায়গা ঘুরবো বলে আমরা একটা টোটো বুক করেছি। এই টোটো ভাড়া পড়লো আমাদের 900 টাকা। তাহলে চলুন আপনারাও আমার সঙ্গে এই অজানা জায়গাগুলোকে ঘুরে নিতে। ভারতবর্ষের উত্তরপ্রদেশের অন্যতম আধুনিক শহর অযোধ্যা একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান। বাল্মীকি রামায়ণে অযোধ্যাকে একটি মহৎ অজেয় নগরী হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে চলুন আপনাদের প্রথমেই নিয়ে যাই বড়ি দেবকালী মন্দিরে। আমার এই পেছন দিকে এইটা হচ্ছে বাড়ি দেবকালী মন্দির। এই মন্দির হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের কুলদেবীর মন্দির। এখনও কিন্তু অযোধ্যাবাসী এই মন্দিরকেই তাদের প্রধান মন্দির বলে মনে করে থাকেন। বড়ি দেবকালীর মন্দির ভোর 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই মন্দিরে কিন্তু একটি শিলাতেই মা কালী, লক্ষ্মী এবং সরস্বতীর একটি মূর্তি আছে। এবারে আপনাদের নিয়ে যাই সূর্যদেবের মন্দির এবং সূর্যকুণ্ড দেখতে। অযোধ্যা থেকে সূর্যকুণ্ডের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সূর্যকুণ্ডের চারপাশের পরিবেশ নয়নাভিরাম। খানিকক্ষণ এখানে চুপ করে দাঁড়িয়ে শোভা উপভোগ করছিলাম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে অযোধ্যার অন্যতম বিখ্যাত স্থান এখানকার সূর্যকুণ্ডের সামনে। এখানে বিভিন্ন মানুষজন আসছেন, তারা মাছকে খাওয়াচ্ছেন। এই দেখতে দেখতে আপনার সময় নিমেষে কেটে যাবে, ভীষণ ভালো লাগবে। আপনারা যখন আসবেন এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে নেবেন। রামায়ণের কথা উঠলেই ভাই ভাইয়ের আত্মিকতার কথা ওঠে, যেখানে প্রভু শ্রীরাম ছোট ভাই ভরতের জন্য এক রাতে রাজ্যপাট ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে যান। ঠিক একই রকমভাবে ভরতও নিজের দাদা শ্রী রামচন্দ্রের জন্য ঐশ্বর্যময় জীবন ত্যাগ করে অযোধ্যা থেকে অনেকটা দূরে বাস করলেন। আজ আপনাদের নিয়ে যাব এমনই এক স্থানে। প্রভু শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের জন্য 27টা তীর্থ থেকে জল এসেছিল, কিন্তু যেহেতু রাজ্যাভিষেক হয়নি সেই জন্য এই জলটাকে 27টা তীর্থ থেকে আগত জলকে ভরত এই স্থানে ঢেলে দিয়েছিলেন, এই কূপের মধ্যে। এই জায়গাটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমস্থলের একদম কাছে। এটা হচ্ছে শ্রী ভরতজির প্রাচীন গুফা, নন্দীগ্রাম। यहाँ भरत जी महाराज 14 वर्ष तक तपस्या करते थे। स्थान है यहाँ भरत जी ने कुटिया बना के इस स्थान को यहीं बैठकर 14 वर्ष तक तपस्या करते हुए और यहीं से अयोध्या का राजकाज भी संचालित करते। আচ্ছা, ভরতও কিন্তু নিজেকে মনে করতেন যে প্রভু শ্রী রামচন্দ্রের থেকে উনি সবসময়ই ছোট। দাদা যেহেতু মাটিতে বসে তপস্যা করতো, তাই তার থেকে নিচে থাকার জন্য গুফার মধ্যে বসে তপস্যা করার সিদ্ধান্ত নেন এবং এখান থেকেই কিন্তু উনি অযোধ্যার রাজ্যপাটও যতটুকু না চালানো নয় সেটুকুই চালাতেন। এই জিনিসের সম্মানার্থে এখানকার স্থানীয় মানুষরা এখানে কিন্তু একটা মন্দির করেছে রাজা ভরতের। তো চলুন এবার সেই মন্দিরটা আমরা দর্শন করে আসি। এখানে শ্রীরাম এবং ভরতের মিলনে একটা খুব সুন্দর মূর্তি আছে। রাবণের সঙ্গে যুদ্ধের সময় লক্ষ্মণের শক্তিশাল লেগেছিল এবং লক্ষ্মণ অজ্ঞান হয়ে গেছিলেন। সেই সময় লক্ষ্মণের জ্ঞান ফেরানোর জন্য দরকার ছিল সঞ্জীবনী, সেটা নিয়ে আনতে হনুমান এসেছিলেন এবং সঞ্জীবনী নিয়ে ফেরার সময় হনুমান রাম রাম করতে করতে এই জায়গা থেকে যাচ্ছিলেন। তো ভরত সেই আওয়াজ শুনতে পেয়ে শত্রু ভেবে ওনাকে বাণবিদ্ধ করে এবং হনুমান নিচে পড়ে যায় এবং তখন হনুমানের কাছ থেকে ভরত পুরো ঘটনাটা জানতে পারেন এবং এখানে
হনুমানের এবং ভরতের মিলন হয়েছিল, সেই জায়গার সম্মানার্থে এখানকার মানুষরা এখানে একটা মন্দির করেছেন। মন্দিরের ভেতরে ভরত এবং হনুমানজির একটা খুব সুন্দর মূর্তি আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দীগ্রামের পুণ্যভূমিতে, আর এখানে দেখার জন্য কিন্তু বেশ কতগুলো জায়গা আছে। প্রথমত এমন এক কুণ্ড আছে যেখানে 27টা তীর্থের পুণ্য জল আছে। দ্বিতীয়ত ভরত যেখানে 14 বছর রামের বনবাসকালে যেখানে সাধনা করেছিলেন এবং রাজ্যপাট চালিয়েছিলেন যেখান থেকে। তৃতীয়ত হনুমান এবং ভরতের যেখানে মিলন হয়েছিল সেই মিলনস্থল। আর চতুর্থ আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে ভরত এই বনবাসকালে স্নান করতেন। এছাড়াও নন্দীগ্রামই এমন এক জায়গা ভরতের সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের পুনর্মিলন হয়েছিল, 14 বছর পর মিলন হয়েছিল। তো সেই পুণ্যভূমিতে আসতে পেরে আমার তো নিজের খুব ভালো লাগছে, খুব গর্বিত অনুভব হচ্ছে। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই এখানকার অন্তিম গন্তব্য, যেখানে রাজা ভরত এই বনবাসকালে বা তপস্যাকালে স্নান করতেন, সেই ভরতকুণ্ড। চলুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভরতকুণ্ডে, যে কুণ্ডে নন্দীগ্রামে থাকাকালীন প্রভু শ্রী রামচন্দ্রের বনবাসকালে ভরত নন্দীগ্রামে থেকে সাধারণ জীবনযাপন করতেন, আর তার সঙ্গে হচ্ছে এখান থেকে রাজত্ব চালাতেন। তো এই সরোবরেই কিন্তু উনি স্নান করতে আসতেন। প্রায় 13 কিলোমিটার রাস্তা অযোধ্যা থেকে। আমি আর অযোধ্যা যখন আসছিলাম তখন ভাবছিলাম যে কোথায় এসে পৌঁছালাম। তো অযোধ্যা নগরীর জাঁকজমক আর এখানকার জাঁকজমকের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য না থাকলে কিন্তু ওই আড়ম্বরপূর্ণ জীবন থেকে চলে এসে এখানে এসে জীবন কাটানো একদমই সম্ভব ছিল না। এটা আমাদের কাছে কিন্তু প্রচণ্ড শিক্ষণীয় জিনিস। প্রভু শ্রীরাম অযোধ্যায় রাজত্ব করেন 30 বছর। তারপর তিনি বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সরায়ু নদী বা সরজু নদী, যা আমরা বাংলায় বলে থাকি, অযোধ্যাকে কিন্তু পরিপুষ্ট করেছে। এই সরজু নদীর তীরে আছে বিভিন্ন নামকরা ঘাট। রামকি প্যারিতে কালকে তো আপনাদেরকে নিয়ে গেছিলাম, এখানকার আরতি আপনাদের কাছে তুলে ধরেছি এবং আজ সকালবেলা ওখানে আমরা স্নানও করেছি। আর এই মুহূর্তে আমি আছি আরেকটা অযোধ্যার বিখ্যাত ঘাটে, যার নাম হচ্ছে গুপ্তার ঘাট। এখানে রামচন্দ্র তার 2 ভাই ভরত এবং শত্রুঘ্নকে নিয়ে জল সমাধি নিয়েছিলেন। এখানে কিন্তু সন্ধ্যারতি হয়, আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তাই চলুন একবার সরজু নদীর পাড় থেকে ঘুরে আসি। বোটিং চার্জ হচ্ছে, যদি আপনারা শেয়ারিংয়ে যান তাহলে মাথা পিছু 150 টাকা করে। আর এখানে কিন্তু সন্ধ্যারতি হয়। এই অ্যাম্বিয়েন্সে সন্ধ্যারতি দেখতে নিঃসন্দেহে খুব ভালো লাগবে। আর এই পেছন দিকে হচ্ছে প্রভু শ্রী রামের একটা মন্দির আছে। এই মন্দির দুপুরবেলা এখন বন্ধ, বিকেল 3:30 পর খুলবে। আপনারা যখন আসবেন হয় সকালের দিকে আসবেন বা বিকেলের পরে আসবেন। এছাড়া গুপ্তার ঘাট বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুমনামি বাবার আশ্রম আছে। তবে শ্রী রামচন্দ্রের আগে মা সীতা পাতাল লোকে চলে যান। মা সীতার মৃত্যুর পর তার গয়নাগুলো কি হলো সেটা দেখতেই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া। महाराष्ट्र से है? अच्छा अच्छा। कैसा लगा अयोध्या धाम घूम के? নিচ দিয়ে উঠে এসেছি, এই যে নামছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মণি পর্বতের উপরে। এই মণি পর্বত নিয়ে কিন্তু 2 ধরনের পৌরাণিক উপাখ্যান আছে। প্রথম উপাখ্যান এই যে বজরংবলী যখন দ্রোণাগিরি পর্বত নিয়ে লঙ্কায় যাচ্ছিলেন তখন এই স্থানে উনি খানিকক্ষণ বিশ্রাম করেছিলেন, এটা একটা উপাখ্যান। আরেকটা উপাখ্যান হচ্ছে মা সীতার মৃত্যুর পর তার গয়নাগুলো এখানে স্তূপ আকারে রাখা হয়েছিল, সেটাই পরবর্তীকালে পাথরে রূপান্তরিত হয়ে এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। সেই জন্য এই পাহাড়ের নাম হচ্ছে মণি পাহাড়। আমি এই মুহূর্তে আছি মণি পর্বতের একদম ওপরে, আর এখান থেকে পেছনে অযোধ্যা শহরের একটা খুব সুন্দর সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, আলো ফুটে উঠেছে, আর
আশপাশটা কুয়াশা আর তার সঙ্গে আলো দুই মিলিয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। অযোধ্যা ধাম ভ্রমণের দ্বিতীয় দিনের পর্ব এখানেই শেষ করছি। আচ্ছা, আজকে সারাদিনে আমি এই প্রিন্স শুক্লা ভাইয়ের সঙ্গে ঘুরেছি, তো ভালোই ঘুরেছি, খুবই ভালো ঘুরিয়েছে এবং অনেক জায়গাতে ইতিহাস যেগুলো আমি 2-4 জায়গায় জানতাম না সেগুলো কিন্তু আমাকে বলে দিয়েছে। মোবাইল নাম্বার থোড়া বাতা দো। 8779 700 445। আপনারা যদি মনে করেন যে ওর সঙ্গে ঘুরবেন তাহলে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন, আশা করি নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। রামায়ণের অযোধ্যাকাণ্ড এখানেই শেষ করছি। আশা করি ক্রেতা যুগের এসেন্সটা আপনাদের কাছে বেশ কিছুটা তুলে ধরতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে বেনারসের বেশ কিছু অজানা জায়গার গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।